ছাত্রছাত্রী যারা তোমরা এবছর একাদশ শ্রেণীতে পরীক্ষা দিচ্ছ, তোমাদের সম্পূর্ণ নতুন সিলেবাস। তোমরাও ভাবছো যে কোন প্রশ্নটা আমরা ঠিকঠাক মতো পড়বো, কোন প্রশ্নটা পড়বো না, এত পড়া কি করে পড়বো, বা আমাদের কীরকম প্রশ্ন আসতে পারে, সঠিক দিশা এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা পাচ্ছি না। কেন আমরা এতদিন ধরে জেনে এসেছি কিভাবে প্রশ্ন হতো, একই রকম প্রশ্ন পায়, একটু আমরা বাছাই করে নিয়ে পড়তাম। কিন্তু এবছর তোমরা 11-এর দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা দিতে যাচ্ছ, উচ্চ মাধ্যমিকের পরীক্ষার সাথে একই দিনে তোমাদের পরীক্ষা হবে। দেখো, একটা জিনিস মনে রাখবে, তোমাদের যে পরীক্ষাটা হবে, তোমাদের প্রশ্নপত্র কিন্তু তোমাদের স্কুলের শিক্ষকরাই করবেন। তাই সেক্ষেত্রে আমি বলবো যে স্কুলে গিয়ে স্কুলে স্যাররা কি পড়াচ্ছে, কোন বিষয়গুলো আলোচনা করছে, যে প্রতিদিন ক্লাসগুলো করো এবং সেই প্রশ্নগুলোকে তোমরা বেশি বাড়িতে ভালো করে দেখো, ওখান থেকেই বেশি ভালো পরীক্ষায় প্রশ্ন কমন পাবে। তবু আমি তোমাদের জন্য বোর্ডের সংসদের যে নমুনা প্রশ্নপত্রটা তৈরি করেছি সেটা নিয়ে আজকে একটু আলোচনা করছি। তোমরা সেই নমুনা প্রশ্নটা কীরকম ছিল সেটা দেখো, এবং আমার মনে হয় এখান থেকেও তোমরা হয়তো অনেকটাই কিছু কমন পেতে পারো। আমি বলছি না, যেহেতু স্কুলের পরীক্ষা, স্কুলের এক একজন শিক্ষক মহাশয় এক এক রকম প্রশ্ন করবেন, তাই এটা ওভাবে কোনো কমন আমি দিচ্ছি না। তোমাদের স্কুলের মাস্টারমশাইদের কথাই মেনে চলো। তবে আমার সাজেশন বলে এখানে কিছু নেই, এটা জাস্ট বোর্ডের নমুনা প্রশ্নপত্রটাই আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি। দেখো নমুনা প্রশ্নপত্রটা কি। আমরা যাচ্ছি প্রথমে ক ভাষা দ্বিতীয় সেমিস্টার। আমরা জানি পূর্ণমান 40, অর্থাৎ 40-এ আমাদের পরীক্ষা হবে। অনধিক 1-এর দাগে অনধিক 150 শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে বলছে। কতগুলো শব্দে? 150টি শব্দের মধ্যে। পূর্ণমান 5, অর্থাৎ 5 গুণন 1 সমান সমান 5 নাম্বার থাকবে। এখানে দুটি প্রশ্ন দেওয়া থাকবে। প্রথম প্রশ্ন, ছুটি গল্পে মামা বাড়িতে গিয়ে ফটকের যে দুরবস্থা হয়েছিল তা নিজের ভাষায় লেখো। সরি, একটু ভুল বললাম, লেখার সময় এটা ভুল হয়েছিল। ছুটি গল্পে মামা বাড়িতে গিয়ে ফটিকের যে দুরবস্থা হয়েছিল তা নিজের ভাষায় লেখো। দ্বিতীয় প্রশ্ন আমাদের, তাহলে প্রথম প্রশ্নটা ওই ফটিকের যে দুরবস্থা, যে অসহায় অবস্থা হয়ে গিয়েছিল, মামা বাড়িতে গিয়ে জোর করে মামা বাড়িতে পাঠানো হয়েছিল তাকে, এরকম কোনো ব্যাপার ছিল না। সে নিজে ইচ্ছায় প্রথমে মামা বাড়িতে গিয়েছিল, কিন্তু যাওয়ার পর তারপর সেখানে তার ভালো লাগতো না, সেই পরিবেশে সে নিজেকে বিভিন্নভাবে নিজেকে অপদস্থ মনে করতো, এবং গ্রাম্য একটা ছেলে, সাধারণ ছেলে, শহরের পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারছিল না। একটা সময় এসে দেখা গেল সে মৃত্যুবরণ করলো, অর্থাৎ তার মৃত্যু হলো। এই যে ঘটনাটা, এটাই তুলে ধরতে হবে। আমাদের 2 নম্বর প্রশ্ন, যেটা প্রেমেন্দ্র মিত্রের তেলে না পোতা গল্প। এই তেলে না পোতা গল্পটি কিন্তু আগের পুরাতন সিলেবাসেও ছিল, সুতরাং এটা ভালো করে দেখবে। তেলে না পোতা আবিষ্কার গল্পটি আসলে আত্ম আবিষ্কারের গল্প। বিষয়বস্তুর নিরিখে বক্তব্যটি ব্যাখ্যা করো। তাহলে প্রশ্নটা কি, আরেকবার বলছি। প্রেমেন্দ্র মিত্রের তেলে না পোতা আবিষ্কার গল্পটি আসলে আত্ম আবিষ্কারের গল্প। বিষয়বস্তুর নিরিখে বক্তব্যটি ব্যাখ্যা করো। হলো। এবার অনধিক 150 শব্দের মধ্যে আবার এরকম 5 গুণন 1 সমান সমান 5 নম্বর থাকবে। 2-এর দাগের প্রশ্ন, এটা কবিতা থেকে অর্থাৎ পদ্য থেকে তোমাদেরকে, এক্ষেত্রেও তোমাদের একটা প্রশ্ন লিখতে হবে, দুটো প্রশ্ন আসবে, তার মধ্যে তোমরা যে কোনো একটি প্রশ্ন লিখবে। তো কবিতা তোমরা দেখেছো, ভাব সম্মেলন বলে একটা কবিতা রয়েছে। তো সেই কবিতাটায় প্রথমে আমাদের জানতে হবে যে ভাব সম্মিলন যেটাকে বলা হয়েছে, ভাব সম্মিলন কি। তাই পড়বে যে ভাব সম্মিলন কাকে বলে। ভাব সম্মিলন কাকে বলে, কোশ্চিন চিহ্ন। ওর সাথে আলোচ্য পদ্ধতিতে রাধার আনন্দের যে চিত্র ফুটে উঠেছে তা নিজের ভাষায় বর্ণনা করো। অর্থাৎ এই ভাব সম্মিলন কবিতায় রাধার যে আনন্দ, সেই আনন্দের যে চিত্রটার প্রকাশ ঘটেছে সেটাই তোমাদের তুলে ধরতে বলা হয়েছে। এটা নাম্বার থাকবে এরকম 2 + 3 = 5। 2 নম্বর প্রশ্ন, লালন শাহ কে ছিলেন। দ্বিতীয় প্রশ্ন, লালন শাহ কে ছিলেন।
পাঠ্য লালন গীতিকা অবলম্বনে মূল বিষয়টি ব্যাখ্যা করো। পাঠ্য লালন গীতিকা অবলম্বনে মূল বিষয়টি ব্যাখ্যা করো। এখানে নাম্বার বিভাজন থাকবে, সরাসরি 5-এ নাও থাকতে পারে, 2 + 3 = 5 এভাবে। এবার আমরা আসবো 3-এর দাগের প্রশ্ন। 3-এর দাগের প্রশ্নে ওই একই রকম 5 × 1 = 5, অর্থাৎ এখানেও তোমাদেরকে একটা 5 নম্বরের প্রশ্ন লিখতে হবে, লিখতে পারলে 5 নম্বর পাবে। দুটো প্রশ্ন দেওয়া থাকবে, যে কোনো একটি প্রশ্ন তোমাদের করতে হবে। আশা রাখি ভাব সম্মেলন কবিতা তোমাদের পড়া রয়েছে, তেরে না পোতা ভালো করে পড়া রয়েছে। এই দুটো কবিতা থেকে কিন্তু তোমরা প্রশ্ন হবেই, পায়ে ধরে রাখো, ঠিক আছে? তো এই তেরে না পোতা আবিষ্কারের গল্পটা খুব ভালো করে পড়বে এবং ভাব সম্মেলন ভালো করে পড়বে। এখান থেকে প্রশ্ন একটা তোমরা পেয়ে যাবে যদি ভালো করে একদম মানে কি বলবো, মূল বিষয়বস্তুটা যদি জানো, তোমরা নিজেরাই ওখান থেকে লিখতে পারবে নিজেদের মতো করে। 3-এর দাগের প্রশ্ন। 3-এর দাগে নাটক থেকে তোমাদের দুটো প্রশ্ন থাকবে, ওই একইভাবে দুটোর মধ্যে যে কোনো একটা করতে হবে। প্রথম প্রশ্ন 3-এর 1 নাম্বার, আগুন নাটকের নামকরণের সার্থকতা আলোচনা করো। কি নাটক? আগুন নাটক। এই আগুন নাটকের নামকরণের সার্থকতা আলোচনা করো। হলো। এবার 2 নম্বর প্রশ্ন, 3-এর দাগে 2, আগুন নাটকের চতুর্থ যে দৃশ্যটা ছিল, প্রথম দ্বিতীয় তৃতীয় করে চতুর্থ দৃশ্য যেটা ছিল, ওই চতুর্থ দৃশ্যে হরে কৃষ্ণ ও হরে কৃষ্ণর বউ মনোরমা, এই হরে কৃষ্ণ মনোরমার যে সংলাপ মানে কথোপকথন, এই সংলাপের মধ্য দিয়ে যে ছবিটি ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। তাহলে আবার বলছি, আগুন নাটকের চতুর্থ দৃশ্যে হরে কৃষ্ণ ও তার স্ত্রী মনোরমার সংলাপের মধ্য দিয়ে যে দৃশ্যটি ফুটে উঠেছে তা আলোচনা করো বা সংক্ষেপে লেখো, এভাবে দেখো। এবার আমরা চলে যাব 4-এর দাগে। 4-এর দাগে তোমাদেরকে দুটো প্রশ্ন লিখতে হবে, অর্থাৎ 5-এর দুটো প্রশ্ন, 5 × 10 নম্বর থাকবে। এখানে কিন্তু খুব ভালো করে একটু তোমাদের লক্ষ্য রাখতে হবে, কারণ আমরা দেখলাম এখানে সব থেকে বেশি নাম্বারটা রয়েছে, প্রায় 10 নম্বর। কি বলেছে? 4-এর 1 দাগের প্রশ্ন, 25শে বৈশাখ প্রবন্ধে সৈয়দ মুজতবা আলী, 25শে বৈশাখ যে প্রবন্ধটি রয়েছে, ওই প্রবন্ধে সৈয়দ মুজতবা আলী গান ছাড়া রবীন্দ্রনাথের কোন কোন গুণের উল্লেখ করেছেন। অর্থাৎ আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর খুব সুন্দর গান গাইতে পারতেন, যেগুলো রবীন্দ্রসঙ্গীত নামে পরিচিত। তো এই গান ছাড়া রবীন্দ্রনাথের আর কোন কোন গুণাবলী সৈয়দ মুজতবা আলী তুলে ধরেছেন। কোশ্চেন ছিল, উড়িষ্যাতে তার কাছে কবির গান অসম্পূর্ণরূপে প্রতিভাত হয় না কেন? তার কাছে কবির গান অসম্পূর্ণরূপে প্রতিভাত হয় না কেন? নাম্বার থাকবে এরকম 2 + 3 = 5। পরের প্রশ্ন, অর্থাৎ 4-এর 2 দাগের প্রশ্ন। 4-এর 2 দাগের প্রশ্নটি কি বলছে? আজব শহর কলকাতায় ফরাসি বইয়ের দোকান দেখে লেখকের মনে কিরূপ ভাব উদয় হয়েছিল? কলকাতাকে আজব শহর বলা হয় আমরা জানি। এই আজব শহর কলকাতায় ফরাসি বইয়ের দোকান দেখে লেখকের মনে কিরূপ প্রতিক্রিয়া হয়েছিল? কোশ্চেন চিহ্ন। উড়িষ্যাতে দোকানের ভেতর ঢুকে লেখক কিরূপ অভিজ্ঞতা সঞ্চয় করলেন? মানে লেখক যখন দোকানের ভিতরে ঢুকলো তখন লেখক কিরকম অভিজ্ঞতা লাভ করেছিলেন, লেখকের সেই অভিজ্ঞতাটাই তোমাকে তুলে ধরতে বলা হয়েছে। হলো। এটার নাম্বার থাকবে এরকম ভাবে 2 + 3 = 5 নাম্বার থাকবে। আর একবার বলছি যে আজব শহর কলকাতা ফরাসি বইয়ের দোকান দেখে লেখকের মনে কিরূপ ভাবের উদয় হয়েছিল, আর দোকানের ভেতরে ঢুকে লেখক কিরূপ অভিজ্ঞতা সঞ্চয় করেছিলেন। অর্থাৎ লেখকের যে অভিজ্ঞতাটা হয়েছিল দোকানের ভেতরে ঢোকার পর, সেই অভিজ্ঞতাটাই তোমাদেরকে বলতে বলা হচ্ছে। তৃতীয় প্রশ্ন, অর্থাৎ 4-এর 3 দাগের যে প্রশ্নটি কি আছে 4-এর 3 দাগে, বলছে মার্ক টুয়েনের লাইব্রেরির বিশেষত্ব কি? লাইব্রেরি যেটা ছিল মার্ক টুয়েনের, সেই লাইব্রেরির বিশেষত্ব মানে বৈশিষ্ট্যটা কি? কোশ্চেন চিহ্ন। উড়িষ্যাতে আদ্রে জিদে কিভাবে তার লেখক বন্ধুদের শিক্ষা দিয়েছিলেন?
আদ্রে জিদে কিভাবে তার লেখক বন্ধুদের শিক্ষা দিয়েছিলেন? নাম্বার থাকবে 2 + 3 = 5। 4 দাগের প্রশ্ন, বাড়ির আড্ডায় মেল মেলে না, এরূপ উক্তির কারণ কি? এরূপ উক্তির কারণ কি? লেখক কোথায় কাদের সঙ্গে আড্ডা দিতেন? অর্থাৎ লেখক যে বাড়িতে আড্ডা এখানে বলেছেন যে বাড়ির আড্ডাতে মেল মেলে না, লেখক কাদের সঙ্গে আড্ডা দিতেন এবং কোথায় আড্ডা দিতেন সেটা তুলে ধরতে বলা হয়েছে। তাহলে এটারও নম্বর বিভাজন থাকবে একই রকম ভাবে, 2 + 3 = 5 নম্বর থাকবে। এবার 5-এর দাগ, 5-এর দাগেও তোমাদেরকে যে কোনো একটি প্রশ্ন করতে হবে, মান 5 করে থাকবে, 5 × 1 = 5। এটা কিন্তু সাহিত্যের ইতিহাস যে পোর্শনটা তোমাদের জন্য রয়েছে, সাহিত্যের ইতিহাস থেকে এখানে প্রশ্ন করবে। প্রথম প্রশ্ন, 5-এর 1, 5-এর 1 দাগের প্রশ্নে কি বলা হচ্ছে? 5-এর 1 দাগ, বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। আবার বলছি, বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। 5-এর 2, 5-এর 2 দাগের প্রশ্ন, বাংলা কাব্যে জীবনানন্দ দাশের অবদান সম্পর্কে লেখো। বাংলার যে কাব্যজগৎ, সেই কাব্যজগতে কবি জীবনানন্দ দাশের যে অবদান রয়েছে সেই অবদানটা সম্পর্কে সংক্ষেপে তোমাদের লিখতে বলা হচ্ছে। তৃতীয় প্রশ্ন, অর্থাৎ 3টি প্রশ্ন থাকবে, তার মধ্যে তোমাদের একটি লিখতে হবে, যেটা তোমাদের সহজ মনে হবে তোমরা সেই প্রশ্নটি লিখে আসবে। তৃতীয় প্রশ্ন, ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে আলোচনা করো। অর্থাৎ আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অনেকেই পড়েছি, এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস নিয়ে তোমাদেরকে আলোচনা করতে হবে। যাই হোক, এই 3টা সাহিত্যের ইতিহাস থেকে প্রশ্ন ছিল। এবার 6-এর দাগ, 6-এর দাগে কি বলা থাকবে? যেরকম বলা থাকবে যে নিম্নলিখিত যে কোনো একটি বিষয় নির্বাচন করে নির্দেশ অনুসারে কম বেশি 400টি শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা। তোমরা ছোটবেলা থেকে করে আসছো, মাধ্যমিকেও করেছো প্রবন্ধ রচনা, 10 নম্বর করে থাকবে, সরি আগেও জানো তোমরা সেটা। 10 × 1 = 10। এরকম দেবে। 6-এর 1 দাগে, নিম্নে প্রদত্ত মানুষ মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা করো। মানুষ মানচিত্র মানে যেমন একটা দেওয়া হলো সবুজায়ন বনাম নগরায়ন। এবার ওখানে পয়েন্টস করে দেয়, যেমন স্টোরি রাইটিং করেছো ইংরাজিতে পয়েন্টস করা থাকে, ওই রকম দিয়ে দিল পয়েন্টস করে নিচে, যে সবুজ ধ্বংসের পরিণতি, নগরায়নের কারণ, পরিবেশ রক্ষায় গাছ, প্রাকৃতিক ভারসাম্য নষ্ট। এবার এই বিষয়গুলোর উপর নিয়ে তোমাকে লিখতে হবে। 6-এর 2 দাগে, প্রতিপক্ষের যুক্তির অসারতা প্রমাণ করে স্বপক্ষে যুক্তিক্রম বিন্যাস করে প্রবন্ধ রচনা, মানে অনেকটা বিতর্ক প্রতিযোগিতা ঠিক যেরকম হয়। যেমন একটা বিষয় আমি এখানে তুলে ধরছি, দূরদর্শন মানব জীবনকে সমস্যা জর্জরিত করে তুলেছে। কি ছিল বিষয়টা? যে দূরদর্শন মানুষের জীবনকে সমস্যা জর্জরিত করে তুলেছে, অর্থাৎ মানুষের যে জীবন, এই জীবনে দূরদর্শনের তো একটা প্রভাব আছে। তো এই দূরদর্শন প্রত্যেকটা জিনিসের যেমন পজিটিভ নেগেটিভ থাকে, তো এখানে বলা হয়েছে নেগেটিভ দিকটাই তুলে ধরা হয়েছে, যে দূরদর্শন নাকি মানুষের জীবনকে আরও বিভিন্ন সমস্যার মধ্যে জর্জরিত করে ফেলেছে। এই যে বিষয়টা, এই বিষয়টা মতের বিরুদ্ধে গিয়ে তোমাকে প্রমাণ করতে হবে, এর অসারতা প্রমাণ করে তোমার যুক্তি বিন্যাসগুলো তোমাকে সাজিয়ে দেখাতে হবে। মানে এরকম বিষয়টা আমি হালকাভাবে আলোচনা করছি, যে দূরদর্শনের অপকারিতা নিয়ে আজ অনেকেই সোচ্চার, এটি মানুষকে নেশাগ্রস্ত করে তুলেছে। নানা ধরনের অনুষ্ঠানের আকর্ষণে বহু মানুষ এখন অনেকটা সময় কি করে, দূরদর্শনের সামনে বসে কাটায়, ফলে তাদের নিত্যকর্মে যে বাড়ির কাজ থাকে সেগুলোতে একটা ব্যাঘাত ঘটে। এর আকর্ষণে শিক্ষার্থী ভুলে যায় পঠন পাঠনের কথা, মানে যারা ছোট ছেলে মেয়ে তারা দেখছো টিভিতে কার্টুন দেখছে, সিরিয়াল দেখছে, বিভিন্ন ভিডিও দেখছে, এগুলো দেখে তারা কি করছে, পড়াশোনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে। এই যে এরকম বিষয়ের উপরে তোমাদেরকে দেওয়া থাকবে। ঠিক আছে, এই ছিল নমুনা প্রশ্ন। এটা কিন্তু কোনো সাজেশন নয় যে স্যার তুমি যেটা দিয়েছিলে এই প্রশ্নগুলো আমরা রেডি করে যাচ্ছি, এগুলো তো আসছে না পরীক্ষায়, এরকম ভাববার কিছু নেই। আমি কিন্তু এটা কোনো সাজেশন দিইনি। পর্ষদের যে নমুনা প্রশ্নপত্র, অর্থাৎ কীরকম প্রশ্নে
তোমাদের এবার একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা দিতে হবে। সেই নমুনা প্রশ্নটি আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম। খুব ভালো করে মন দিয়ে পড়াশোনা করো। অবশ্যই আমি তোমাদের পাশে আছি, এবং তোমাদের পরীক্ষা কেমন হয় সেটা আমাকে জানাবে, এবং তোমাদের কোনো কিছু বিষয়ে যদি নোটস বা কোনো কিছু সহযোগিতা লাগে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সাহায্য করব।